আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান। এর সঙ্গে অবশ্য যুব মহিলা লীগও রয়েছে, যারা বিগত দিনগুলোতে আওয়ামী লীগের যখন দুঃসময় এসেছিল প্রাণপণ লড়াই করে রাজপথে ঘাম ঝরিয়েছে এবং রক্ত দিয়েছে, অনেকে জীবন দিয়েছেন। এটা করে অতীতকালে তারা আওয়ামী লীগের যে সফলতা, সেই সফলতার যে রাস্তা, সেই রাস্তা তারা তৈরি করেছে। আবার 2009 সন থেকে ক্ষমতায় আসার পর এই ছাত্রলীগ এবং এই যুবলীগ কিংবা যুব মহিলা লীগ, এরা মানে এই সংগঠনের যারা নেতা এবং কর্মী, তারা সবসময় পাদপীঠে থেকেছেন ক্ষমতায়। তাদের যথেষ্ট পরিবর্তন হয়েছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে। এবং 2009 থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্য থেকে যেভাবে পার্লামেন্টে প্রতিনিধিত্ব এসেছে, অর্থাৎ অনেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, হুইপ হয়েছেন, অনেকে টাকা পয়সার মালিক হয়েছেন, গাড়ি বাড়ির মালিক হয়েছেন এবং অনেক অনেক ক্ষমতার যে অধিকারী তারা হয়েছেন। জৌলুস তাদের চারিদিকে ঝকমক ঝকমক করেছে। ফলে 2009 থেকে এখন পর্যন্ত ছাত্রলীগ সভাপতির যে পদ কিংবা সাধারণ সম্পাদকের যে পদ, এই দুটো পদের যে আকর্ষণ এবং ক্ষমতা, এটি কি বলবো, এটি পুলিশের আইজি কিংবা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যে পদ, অথবা র্যাবের ডিজির পদ, কিংবা ধরুন সেনাপ্রধানের পদ, এর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, বরং আরো বেশি। ছাত্রলীগের নেতাকর্মীরা মনে করেন যে ছাত্রলীগের সভাপতির যে ক্ষমতা, প্রভাব আইজি সাহেবের চেয়ে বেশি, সম্মান মর্যাদা বেশি। ফলে কোথাও আইজি সাহেব গেলে, সেনাপ্রধান গেলে, সেখানে তার অনুগত বা তার অধীনস্থ যারা বাহিনী সদস্য রয়েছেন, তারা যেভাবে প্রোটোকল দেন, যেভাবে আনন্দ প্রকাশ করেন, উৎসব প্রকাশ করেন, তার চাইতে 100 গুণ বেশি আনন্দ, উল্লাস, উৎসব প্রকাশ করেন ছাত্রলীগ বা যুবলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যদি নেতাকর্মীদের মধ্যে হাজির হন, সেখানে একটা উদ্দীপনা তৈরি হয়। এবং এ দুটো সংগঠন বা এই তিনটি সংগঠন, যুব মহিলা লীগ সহ, এখানকার নেতাকর্মীদের উপর যে প্রভাব রয়েছে এই তিনটি সংগঠনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির, অর্থাৎ তাদের কমান্ড যেভাবে তারা শোনে, ঠিক একইভাবে আইজি সাহেবের কমান্ড বা র্যাব প্রধানের কমান্ড, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কমান্ড, তার অধীনস্থ বা আনসার বাহিনীর ডিজি যিনি রয়েছেন তার কমান্ড, তার বাহিনীর সদস্যরা ওভাবে শুনেন বলে আমার কাছে মনে হয় না। এটি অনেক সুসংহত। এবং এই কমান্ডের কারণে কি হচ্ছে, ছাত্রলীগের অনেক যে চেইন অফ কমান্ড যেটা, সেটা নিদারুণভাবে অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ। আপনি যেভাবেই ব্যবহার করেন না কেন, শব্দগুলো ইতিবাচক, নেতিবাচক, ধ্বংসাত্মক, যে কোনো কাজেই এই সংগঠনগুলোর যারা নেতাকর্মী রয়েছেন তারা পরস্পরের সঙ্গে হাত ধরাধরি করে অনেক কিছু করতে পারেন। এখানে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের মতো ঘটনা যেভাবে ঘটেছে, নূরকে পিটানোর মতো, মানে ভিপি নূরকে পিটানোর মতো ঘটনা যেভাবে ঘটেছে, একইভাবে ছাত্রলীগ সভাপতি, সেক্রেটারি যদি চাইতেন বা এখনো চান, তাহলে এই ঢাকা শহরের অনেক কিছুই ইতিবাচক পরিবর্তন হতে পারে। ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি যদি চান যে গুলিস্তানে কোনো চাঁদাবাজি কোনো পুলিশ করতে পারবে না, পুলিশের বাফের সাধ্য নেই, গুলিস্তান এলাকা থেকে, এই রাস্তা থেকে, ফুটপাত থেকে কোনো ট্রাফিক পুলিশ বা অন্য কেউ চাঁদাবাজি করবে। জগন্নাথ কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্রলীগের যদি চান, কেউ ওই এলাকাতে চাঁদাবাজি করতে পারবে না, কোনো পুলিশ পারবে না, ইম্পসিবল ব্যাপার। এই ক্ষমতা কিন্তু তাদের রয়েছে। এখন সেটা তারা কতটা প্রয়োগ করেছেন বা করেননি, সেদিকে না গিয়ে আজকের যে আলোচনার বিষয়বস্তু, সেটি হলো ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ মূলত নীতিগতভাবেই ছাত্রলীগকে, যুবলীগকে, যুব মহিলা লীগকে এই ক্ষমতাগুলো দিয়েছে।
এবং সেই ক্ষমতার নেতিবাচক দিকগুলো হলো যে এই তিনটি সংগঠনের মাধ্যমে বিএনপি, জামাত এবং অন্যান্য যারা প্রতিপক্ষ রয়েছেন তাদেরকে যেভাবে আওয়ামী লীগ প্যাদানি দিতে পেরেছে, মাঠ যেভাবে খালি করতে পেরেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে ছাত্রলীগের জয় জয়কার তৈরি করা গেছে এবং বিরোধী সকল ছাত্র সংগঠনকে যেভাবে দূরে ঠেলে দেওয়া হয়েছে, এটি কোনো আমলে অর্থাৎ 2009 সনের আগে কোনো ছাত্র সংগঠন পারেনি, কোনো বাহিনী পারেনি, কোনো সেনাবাহিনী পারেনি, যেটি ছাত্রলীগ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেনাবাহিনীকে বলতে গেলে অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে, মার খেয়ে সেখান থেকে 111-এর সময় চলে যেতে হয়েছে। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ তাদের একক কর্তৃত্ব স্থাপন করেছে, তারা ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পেরেছে এবং আজ পর্যন্ত তারা সেটা পারছে। তো একইভাবে যুবলীগ, একইভাবে যুব মহিলা লীগ, এটা গেল এদের কথা। এরপর আমরা আসি রাষ্ট্রীয় বাহিনীগুলোর মধ্যে পুলিশ। 2009 থেকে আজ পর্যন্ত এটি মানে রাজকীয় বাহিনীতে পরিণত হয়েছে। ব্রিটিশ রয়্যাল পুলিশ বা ব্রিটিশ রয়্যাল আর্মি বা ব্রিটিশ রয়্যাল মেরিন নৌবাহিনী, নেভি, রয়্যাল নেভি, ওখানে মেরিন হলো আমেরিকাতে, বাট ইংল্যান্ডে এটিকে রয়্যাল নেভি বলা হয়, রাজকীয় নৌবাহিনী। তো তাদের যে দাপট, ক্ষমতা এবং তাদের যে ইন্ডিমিনিটি প্রায় সেম বা তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষমতা, রাজস্বিকতা আমাদের এই পুলিশ বাহিনী 2009 থেকে এ পর্যন্ত তারা ব্যবহার করে আসছে। ফলে প্রশাসনের অন্যান্য ক্যাডার বলেন, অন্যান্য বাহিনী বলেন, তাদের সবার মধ্যে পুলিশের জৌলুস, পুলিশের ক্ষমতা, পুলিশের দাপট এটি অতুলনীয়। এবং পাশাপাশি যদি একজন এসপিকে বসিয়ে দেওয়া হয় এবং সমপর্যায়ের একজন সামরিক কর্মকর্তা, সেটা নৌবাহিনীর হোক, বিমান বাহিনীর হোক কিংবা অন্য কোনো বাহিনীর হোক, সেনাবাহিনীর হোক, সঙ্গত কারণেই পুলিশের এসপিকে জৌলুসপূর্ণ মনে হবে এই মুহূর্তে। জেনারেল আজিজ এবং বেনজির পাশাপাশি দুজন হেঁটেছেন অনেকবার। আমরা বেনজির কি বেশি ক্ষমতাধর মনে করেছি, তাকে দেখেছি। এবং এই যে পুলিশের যে বর্তমান মান এবং শান, এর সঙ্গে সঙ্গে তাদের আর্থিক উন্নতি, তাদের ড্রেস কোড, তাদের হাতে দামি ঘড়ি, সুন্দর সুন্দর বাসা ইন জেনারেল এবং অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে সঙ্গে তাদের যে গ্রেডিং, এখন যে আইজির যে পদটি এটি সিনিয়র সচিবের পর্যায়ের, মানে এশিয়ার প্রজাতন্ত্রে বড় কর্মকর্তা নেই। আমার দাদির ভাই ছিলেন পাকিস্তানের আইজি এবং অবাক হয়ে যাবেন যে পূর্ববঙ্গে যিনি আইজি হিসেবে তখন এই পূর্ব পাকিস্তানে যিনি ছিলেন তার ডেজিগনেশন ছিল একজন মানে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের, মানে একজন যুগ্ম সচিব পদমর্যাদার ছিলেন আইজি সাহেব পাকিস্তান জমানাতে। এখন এই আইজি যিনি আছেন তিনি সচিবালয়ের সর্বোচ্চ কর্তাদের সমপর্যায়ের কাগজে কলমে। কিন্তু যদি সত্যিকার অর্থে এখানে বেনজির সাহেব থাকতেন তো বেনজির সাহেবের ক্ষমতা ক্যাবিনেট সচিবের চেয়ে বেশি ছিল, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে তার ক্ষমতা বেশি ছিল। তো এই যে পুলিশ বাহিনী, তাদেরকে আধুনিক অস্ত্র দেওয়া হয়েছে এবং এত দামি দামি সুন্দর সুন্দর অস্ত্র দেওয়া হয়েছে। এই অস্ত্র এই 2009 থেকে এ পর্যন্ত অন্য কাউকে দেওয়া হয়েছে কিনা বা অন্য কোনো বাহিনীকে দেওয়া হয়েছে কিনা আমরা বলতে পারবো না। তবে পুলিশের হাতে এখন যে অস্ত্র রয়েছে এটিকে আপনি যুদ্ধাস্ত্র বলতে পারেন। একেবারে যুদ্ধ করার জন্য যত আধুনিক অস্ত্র শস্ত্র দরকার সব তাদের রয়েছে। এবং পুলিশ এখন ইচ্ছে করলে হেলিকপ্টার নিয়ে যে কোনো জায়গা থেকে আসামি ধরে আনতে পারে, যে কোনো জায়গাতে গিয়ে তারা অনেক কিছু করতে পারে। আগে দেখা গেল একটা বোম ডিসপোজ করতে হলে সেনাবাহিনীর একটা ইউনিটকে আনতে হতো, সেটি এখন পুলিশের রয়েছে, সব কিছু রয়েছে। তো এই যে পুলিশের ক্ষমতা, ছাত্রলীগের ক্ষমতা, যুবলীগের ক্ষমতা, এটি ক্রমাগতভাবে বেড়েই যাচ্ছিল এবং এই বেনজির কাণ্ডর আগ পর্যন্ত এটি জ্যামিতিক হারে বাড়ছিল, আর বেনজির কাণ্ডের পর এটি থমকে দাঁড়িয়েছে। আর এখন এই যে কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনের সময় এটি এখন রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে এবং পুলিশ সত্যিকার অর্থে ঝামেলায় পড়েছে।
এর কারণ হলো আওয়ামী লীগ তাদের পক্ষে যে ইনভেস্ট করেছে, তাদেরকে লালন পালন করেছে এবং তাদেরকে যেভাবে ফুলে ফলে সুশোভিত করেছে, তো এবং তারা সেই ফুলে ফলে সুশোভিত হয়ে তাদের ক্ষমতা যেভাবে বিএনপির বিরুদ্ধে দেখিয়েছে, জামাতের বিরুদ্ধে দেখিয়েছে, হেফাজতের বিরুদ্ধে দেখিয়েছে, মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে দেখিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে দেখিয়েছে, জঙ্গি নাটক তৈরি করেছে, সব মিলিয়ে ইটস এ বোম ব্রাস্টিং কিংবদন্তি। এখন আওয়ামী লীগ সঙ্গতের কারণে আশা করতে পারে যে এই কোটা বিরোধী আন্দোলনে কেন বারবার ছাত্রদের কাছে পুলিশ পরাজিত হচ্ছে, ব্যারিকেড ভেঙে ফেলছে এবং পুলিশ এখানে একেবারে বলতে গেলে মাহরুম হয়ে যাচ্ছে, অসহায় হয়ে পড়েছে। এই কারণে এটি পুলিশের জন্য একটা মারাত্মক সমস্যা। 2 নম্বর হলো যে অন্য সময়টাতে ছাত্রলীগ আক্রমণ করেছে, তছনছ করেছে, যারা মানে আন্দোলন করার চেষ্টা করেছে সে যেই হোক না কেন তাদেরকে ছাত্রলীগ যে শক্তি প্রয়োগ করে, যুবলীগ শক্তি প্রয়োগ করে, এমনকি যুব মহিলীগ যেভাবে ঢিলা মেরে ইট মেরে তারা সব কিছু তছনছ করে দিয়েছে, সেটি এবার দেখা যাচ্ছে না। ফলে তাদের সেই যে গৌরব যা কিনা আওয়ামী লীগ 2009 থেকে এ পর্যন্ত তাদেরকে দিয়ে আসছে, সেটি নিয়ে তারা কিন্তু এখন বলতে গেলে জীবন মরণ সমস্যার মধ্যে পড়েছে। এখন এই কোটা বিরোধীরা যদি জিতে যায় তাহলে ছাত্রলীগের প্রতি, যুবলীগের প্রতি আওয়ামী লীগের সেই যে বা সরকারের সেই যে আগের যে টান, এটি থাকবে না। সর্বোপরি আওয়ামী লীগের যে নেতা যারা রয়েছেন তারাও অনেকটা অ্যাসিড টেস্টের মধ্যে পড়েছেন। আগে যেভাবে তারা পাইকারি হারে সব কিছুর সঙ্গে জামাতকে দায়ী করতো, যেভাবে বিএনপিকে দায়ী করতো, যেভাবে তারেক রহমান সাহেবকে দায়ী করতো, যেভাবে স্বাধীনতা বিরোধীদেরকে জড়িয়ে দিত, যেভাবে রাজাকারের বাচ্চা বলতো, এই জিনিসগুলো আওয়ামী লীগের মাস যারা নেতাকর্মী রয়েছেন তারা এইবার বলছেন না। না বলার কারণে দেখা গেল মুখ ফসকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ একবার বেরিয়েছে, আর রাজাকারের বাচ্চা এই শব্দটি একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, তার মুখ দিয়ে বের হয়েছে। এর বাইরে বেশিরভাগ আওয়ামী লীগ যারা শীর্ষ নেতা রয়েছেন তারা খুব সংযত আচরণ করছেন। ফলে এই যে প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি, এই বক্তব্যটি নিয়ে এখন রাজপথ আবার নতুন করে উত্তাল হয়েছে। কিন্তু আওয়ামী লীগের যে মূল পলিটিক্যাল উইংস রয়েছেন, যাদের মুখে একসময় খই ফুটতো, যাদের মুখে বারুদ ফুটতো, যাদের বক্তব্যের তোড়ে তছনছ হয়ে যেত সব কিছু, তারা এই সময়টিতে ঠিক একেবারে কেমন যেন মুখে কলুপ এঁটেছেন। এবং এই যে কোটা বিরোধী আন্দোলনে যারা রাজপথে রয়েছেন তাদের কাছে বলতে গেলে অনেকটা মাহরুম হয়ে পড়েছেন। তো এরকম একটা জটিল যে আবর্ত সৃষ্টি হয়েছে, এটিতে বা এটির কারণে রাজনীতিতে নানা উলট পালটের ঘটনা ঘটে যাচ্ছে, অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটছে এবং ফলাফল ভবিষ্যতে কোন পর্যায়ে নিয়ে যাবে এবং রাজনীতির ভবিষ্যৎকে কোথায় টেনে নিয়ে গিয়ে কি পরিণতিতে এটি ফেলবে তা নিয়ে কিন্তু আমরা এখনও নিশ্চিত নই। আমরা একটা অনিশ্চিতের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।